আমেরিকা যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়ালো এবং পাশে দাঁড়িয়ে লিটারালি ভারতকে সিজ ফায়ারে বাধ্য করলো, যদিও কালকে সেটা বা আজকে 3টের সময় বোঝা যাবে যে সিজ ফায়ারটা আরো বেশি দিন গড়াবে না এইরকমই চলতে থাকবে। তো তাতে একটা প্রশ্ন আমি সবার মনের মধ্যে দেখতে পাচ্ছি যে কেন আমেরিকা পাকিস্তানকে মানে IMF এর যে $1 বিলিয়ন লোনটা পেল পাকিস্তান, আপনারা সবাই জানেন যে সে $1 বিলিয়ন ভারতের বিরুদ্ধেই খরচ হবে, রাইট? তো প্রশ্ন হচ্ছে যে আমেরিকা কেন পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে পাকিস্তানের জন্মলগ্ন থেকে। শুধু তাই নয়, এটা তো সবাই বুঝতে পারছেন যে আজকে আমেরিকা না থাকলে কিন্তু এই সিজ ফায়ারটা মোদিকে করতে হতো না, অনেকটা চাপ দিয়ে করানো হয়েছিল। আপনারা জানেন যে জেডি ভ্যান্স গোটা রাতটি জেগে ভারতের নেতাদের সাথে কথা বলেছেন, রুবিও গোটা রাত জেগে পাকিস্তানের সাথে কথা বলেছেন। তো এটা কিন্তু নতুন কিছু নয়, বাই দ্য ওয়ে। 1948 ভারতীয় সেনারা কিন্তু, তখন তো পাক সেনা ছিল না, ছিল পাক সাপোর্টেড কিছু পুষ্টুন অর্থাৎ পাঠান, যারা কাশ্মীর আক্রমণ করেছিল তাদেরকে কিন্তু মেরে সরিয়ে যখন পুরো কাশ্মীর দখল প্রায় করে ফেলেছে ভারতীয় সেনারা 1948, তখন নেহেরুকে চাপ দিয়েছিল ব্রিটিশ এবং বিশেষ করে আমেরিকানরা, চাপ দিয়ে সিজ ফায়ার করানো হয়, যার জন্যে এই পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এই ভূখণ্ডটা কিন্তু পাকিস্তান পেয়ে যায়। আর বাই দ্য ওয়ে তাও নয়, নর্থের যে গিলগিটিস্তান বলে আর একটা জায়গা আছে সেটা অন্যভাবে পায়, বাট আইল কাম ব্যাক টু দ্যাট লেটার। 1964 যেটা ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ হয়, সেই দ্বিতীয় যুদ্ধে ভারতীয় ট্যাঙ্ক বাহিনী লাহোর থেকে জাস্ট 19 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, মানে লাহোরের পতন হতে আর 24 ঘন্টা বাকি আছে। সেই সময় আমেরিকা লাল বাহাদুর শাস্ত্রীকে চাপ দিয়ে সিজ ফায়ার করালো, ইন্দিরা গান্ধীকে পারেনি। বাট বাই দ্য ওয়ে 1971 ইন্দিরা গান্ধীকে সিজ ফায়ার করানোর জন্য কি মারাত্মক চাপ দিয়েছিল, তার শুধু আমি একটা গল্প বলি। এরকম জেডি ভ্যান্স যেমন এখানে রাত্রেবেলায় কল করে মোদিকে চাপ দিলেন, এক্স্যাক্টলি একই খেলাটা হয়েছিল। তো ওখানে প্রথমে নিক্সনের ফরেন সেক্রেটারি ছিলেন হেনরি কিসিঞ্জার, এখন মার্কো রুবিও যিনি আছেন। হেনরি কিসিঞ্জার দুবার ইন্দিরা গান্ধীকে ফোনে পাওয়ার চেষ্টা করেন, ইন্দিরা গান্ধী পাত্তাই দেয়নি। তখন হেনরি কিসিঞ্জার যখন দেখলেন যে এ তো ওকে বলতো মানে ওল্ড বিচ আর কি, ইন্দিরা গান্ধীকে বলতো, তো দেখলেন তো এটা ওল্ড বিচ, তো আমার ফোন তুলছে না। তখন সবে চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হওয়া শুরু হয়েছে, চীনকে দিয়ে ইন্দিরা গান্ধীকে ফোন করেছিল। এত ডেঞ্জারাস কাজ কখন করেছে। তো তারপরেও কিন্তু ইন্দিরা গান্ধীকে রাজি করাতে পারেনি, কারণ ইন্দিরা গান্ধী ক্যালকুলেশনে ধরে নিয়েছিলেন যে সিজ ফায়ার আমেরিকা করানোর চেষ্টা করবে, সুতরাং সেইভাবেই কিন্তু যুদ্ধনীতিটা তৈরি হয়েছিল। যেটা মেজর প্রবলেম আমি বুঝতে পারছি অপারেশন সিন্দুরে, মোদি জেডি ভ্যান্স এবং ট্রাম্পকে বুঝতে একটু ভুল করেছেন। তার ধারণা ছিল যে জেডি ভ্যান্স এবং জেডি ভ্যান্স এবং ট্রাম্প নিরপেক্ষ থাকবে, সেই নিরপেক্ষতাটা কিন্তু উনি একটু ভুল ভেবেছিলেন। সো অল অফ এ সার্টেন মানে ওই স্ট্র্যাটেজিটা ছিল না যে যদি আমেরিকা ইন্টারফেয়ার করতে চায় তাহলে আমরা কি করব। তো যাকে ঘটনাটা হলো এই যে যখন কার্গিলের যুদ্ধ 99, তখনও কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে সিজ ফায়ারে বাধ্য করিয়েছিলেন বিল ক্লিন্টন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে পাকিস্তানের প্রেম মানে বহু গভীর। তো আমার আজকে বক্তব্য, অনেকেই যারা জানতে চাইছেন যে আমেরিকার সাথে পাকিস্তানের প্রেম এত গভীর কেন, তো এইটার পুরো ইতিহাসটা না জানলে কিন্তু আমি কিন্তু এই ব্যাপারটায় খুব একটা অবাক হইনি। আমি যে বইটা লিখেছি ভারত এবং পাকিস্তান দেশভাগের নিরপেক্ষ ইতিহাস, সেই বইটাতে আমি যে জিনিসগুলো লিখেছি অধিকাংশ লোকজন না পড়েই মন্তব্য করছেন, কিন্তু আমি একটা জিনিস বলি, এই বইটা লিখতে আমি প্রায় 200-র বেশি রিসার্চ পেপার ঘেটেছিলাম, আমি কোনো বই পড়ে এটা লিখিনি বাই দ্য ওয়ে। কারণ আমি মনে করি যে সমস্ত ভারতীয় লেখকদের মধ্যে একটা বায়াসনেস আছে, এটা মোস্টলি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে অর্থাৎ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে যেসব হিস্ট্রি রিসার্চ পেপার গুলো বেরিয়েছিল সেইগুলো পড়ে পড়ে আমি তখন
আর 2019 সালে এই বইটা লিখেছিলাম, এবং এই বইটা লিখতে গিয়ে আমার কিন্তু একটা জগৎ খুলে যায়। বাই দ্য ওয়ে, বইটার লিঙ্ক আমি ইউটিউবেও দেবো, এবং যারা ফেসবুকে আছেন আমার উপরে এটা দেওয়া আছে। সেটাতে আমি খুব পরিষ্কার বুঝতে পারি যে পাকিস্তান তৈরি করা হয়েছিল আমেরিকার স্বার্থ রক্ষা করতে, অর্থাৎ দেশ ভাগটা হয়েছিল আমেরিকার স্বার্থ রক্ষা করতে। এখন সমস্যাটা কি, যে ছোটবেলা থেকে এমন ভাবে ভারতীয়দের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানিদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না, ভারতীয়রা হিন্দু রাষ্ট্র চেয়েছিল, পাকিস্তান ভারতের মুসলমানরা একটা মুসলিম রাষ্ট্র চেয়েছিল, মুসলমান রাষ্ট্র চেয়েছিল, তার জন্য তারা দাঙ্গা করলো। 46-এ দেশভাগের জন্য যখন প্লেবিসাইড ভোট হচ্ছে, সেই ভোটে 75%-এর বেশি মুসলমান পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল। অতএব ভারতের মুসলমানরাই পাকিস্তান সৃষ্টির জন্য দায়ী। এটা হচ্ছে চলতি ন্যারেটিভ। কিন্তু আপনি যদি একটু গভীরে গিয়ে পড়েন, বেশি গভীরে যেতে হবে না, এই জিনিসটা অনায়াসে ডিবাঙ্ক করলে। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি। ধরুন পশ্চিমবঙ্গের একটা সময় বিভিন্ন জায়গায় সিপিএম 80%, 90% ভোটে জিততো, এখন সেখানে 5% ভোটও পায় না। আপনারা জানেন সেই 80%, 90% ভোট কিন্তু সিপিএম রিগিং করে পেত। এখনো তৃণমূল অনেক জায়গায় 80-90% ভোট পায়, আপনারা জানেন সে ভোটগুলো কি করে আসে। তা মুসলমান প্রধান যে এরিয়াগুলোতে, যেগুলোতে মানে মুসলমানরা পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল, আমি যদি আপনাদের বলি যে সেখানে ভোটে রিগিং হয়েছিল, সেখানে ভোটে যেসব মুসলমান নেতারা ভারতপন্থী ছিলেন তাদেরকে হয় জেলে ভরা হয়েছে, নয় মেরে দেওয়া হয়েছে। আমাদের তো দীর্ঘ ইতিহাস আছে, এটা নিয়ে মানে রিসার্চ পেপার আছে একজন পাকিস্তান গবেষকের, হার্ভার্ড থেকে প্রকাশিত, যে কিভাবে পাকিস্তান সৃষ্টির জন্য মুসলিম লীগ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স একসাথে কাজ করেছে, এবং যেসব মুসলমান নেতারা ভারতপন্থী ছিলেন তাদেরকে খুন করা হয়েছে, নয় বন্দি করা হয়েছে, আর অনেক কিছু করা হয়েছে। শুধু তাই নয়, যখন 47-এর পর পাকিস্তান তৈরি হয়ে গেছে তখনও বালুচিস্তানের নবাব ভারতে যোগ দিতে চাইছেন, পাঠানরা পাকিস্তানের সাথে থাকতে চাইছে না। কত পাঠানকে হত্যা করেছিল পাকিস্তান সেনা? 56,000-এর বেশি। বালুচিস্তানে সেনা পাঠাতে হয়েছিল, বালুচিস্তানে প্রায় 50,000-এর বেশি খুন করেছে পাকিস্তানি সেনা বালুচিস্তানকে পাকিস্তানে ঢোকাতে। সেম থিং কিন্তু নর্থ ফ্রন্টিয়ার প্রভিন্স। তো ব্যাপারটা হচ্ছে কি, ইতিহাসের ব্যাপারটা অত সহজ নয়। এখানে ঘটনাটা যেটা ঘটেছে, একমাত্র বাঙালি মুসলমানরাই পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু পরে তারাও যখন দেখলো যে পশ্চিম পাকিস্তানিরা পাকিস্তান চাইছে না, তারাও কিন্তু চায়নি। যাকে সেই ইতিহাসের মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ পরে বাংলাদেশ আলাদা হয়ে গেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে পাকিস্তান মুসলমানরা চেয়েছিল, এই দাবিটা যারা করেন বা যে ইতিহাস শেখানো হয়েছে তাদের শুধু দুটো তথ্য আমি দেব। 1937-এ যখন ভারতের প্রথম ইলেকশন হয়, 11টা প্রভিন্সের মধ্যে 9টা প্রভিন্স জিতেছিল কংগ্রেস। এর মধ্যে যে দুটো মুসলমান প্রধান প্রভিন্স ছিল সে দুটো কিন্তু, অর্থাৎ একটা পাকিস্তানি এবং আমাদের বাংলা, সে দুটো কিন্তু কংগ্রেস জিততে পারেনি। এমনকি সেখানে কি মুসলিম লীগ জিতেছিল? আপনি বলবেন হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু প্রধান জায়গায় কংগ্রেস জিতেছে, 9টা জায়গায় জিতলো, অথচ দুটো মুসলমান প্রধান জায়গায় কংগ্রেস জিততে পারলো না। এই দুটো জায়গায় পাঞ্জাবে জিতেছিল ইউনিয়নিস্ট পার্টি, আর বাংলায় জিতেছিল কেপিপি, অর্থাৎ কৃষক প্রজা পার্টি, এবং এই দুটোই সেকুলার পার্টি ছিল, যদিও মুসলমান ডমিনেটেড, বাট সেকুলার পার্টি। মুসলমানদের 3.7% ভোট পেয়েছিল মুসলিম লীগ, কংগ্রেস পেয়েছিল মুসলমানদের ভোটে 20%-এর উপরে। ভেরি ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স। তো এই মুসলমান লীগের, আচ্ছা এই যে মানে বলেন না, আরে বাবা এই সৈয়দ আহমেদ খান, আমাকে সবাই জ্ঞান দিতে আসেন, 1887-এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবন করলেন, এবং এমন ভাব যেন প্রতিটা মুসলমান ওই দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি মেনে নিয়েছিল। না, মানেনি। সেটা 37-এর ভোটে পরিষ্কার যে 3.7%ও ওই টু নেশন থিওরি মানেনি, 97% মুসলিমই মানেনি। কিন্তু প্রবলেম হলো এই যে তাহলে 75% মুসলমান কেন পাকিস্তানের পক্ষে আবার হঠাৎ ভোট দিতে গেল? কারণ এই প্রশ্নটা তুলবেই। আমি উত্তরটা আপনাকে দিয়েছি, রিগিং তো হয়েছে ভোটে, প্লাস তার সাথে মানে যেগুলো প্রো ইন্ডিয়াপন্থী মুসলমান লিডার ছিল তাদেরকে বেধড়ক জেলে পোড়া হয়েছে, এবং কারণ তারা অধিকাংশ স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি যারা ভারতপন্থী মুসলমান নেতা ছিলেন তারা কে? তারা কংগ্রেসী। এবার দেশভাগের যে ভোটগুলো হয়েছে সেটা কখন, 45, 46 ওই রকম। আর আপনি যদি ওই সময় ইতিহাসটা দেখেন,
ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসী সমস্ত নেতাদেরকে জেলে পড়া হচ্ছে, তার মধ্যে হিন্দু মুসলমান আছেন। এবং ব্যাপারটা হচ্ছে যেসব নেতারা ভারতপন্থী ছিলেন, মানে মুসলমান নেতারা ভারতপন্থী ছিলেন, তারা সবাই জেলে। আর বাকি যে কয়েকজন বিপ্লবী নেতা ছিলেন, আমি অনেক নাম বলতে পারি, তাদেরকে অনেকে মেরেও দেওয়া হয়েছিল। এটা খুব করুণ ইতিহাস, এবং এই ইতিহাসগুলো কখনো পড়ানো হয় না, কারণ এই ইতিহাস পড়লে পাকিস্তানের জাস্টিফিকেশন থাকে না, তো পাকিস্তান তো মুখ খুলে বলবে না যেটা আমাদের ইতিহাস। আর ভারতে যদি বলা হয় যে এটা ইতিহাস, তাহলে ভারতে তো মানে রাজনীতিবিদদের পেট ভরবে না, রাইট? তো এই হচ্ছে ঘটনা। তো আমি বইটাতে পুরো ডিটেলসে সমস্ত কিছু দিয়েছি, আপনারা পড়লেই জানতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এর মধ্যে আমেরিকা আসছে কোথায়? তো প্রশ্ন হচ্ছে যে আমেরিকান ব্রিটিশ তাহলে এত কষ্ট করে মুসলমানদের জন্য এই একটা আলাদা রাষ্ট্র পাকিস্তান কেন তৈরি করতে গেল, যেটা মুসলমানরা নিজেরাই চাইছে না, পাকিস্তানের নিজেদের লোকজনই চায়নি? মানে এটা তো জলের মতো পরিষ্কার যে পাকিস্তানের 98%, ফরগেট অ্যাবাউট 50%, 98% লোক চায়নি যে পাকিস্তান হোক। তো এইটা একটা ইন্টারেস্টিং কেস। সেটা জানতে গেলে আমাদের যেতে হবে 1944 কি হচ্ছে, তখন জার্মানি বেধড়ক মার খাচ্ছে সোভিয়েত ইউনিয়নের কাছে। সোভিয়েত ইউনিয়ন মারতে মারতে জার্মানিকে একদম পোল্যান্ডের কাছে নিয়ে এসেছে। এদিকে তলায় হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এগুলো সব দখল করেছে। তো এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে তখন যে এই পূর্ব ইউরোপের দেশগুলোকে সোভিয়েত ইউনিয়ন দখল করবে। এবং এটা নিয়ে চার্চিলের সাথে ওপেন কথাবার্তা হচ্ছে যে ব্রিটিশ এবং আমেরিকা হচ্ছে পশ্চিম ইউরোপ রাখবে, পূর্ব ইউরোপ রাখবে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ডান ডিল, পজনাম ডিক্লারেশন, যে ওরকম একটা মানে কথাবার্তা চলছে। এবার প্রশ্ন হলো যে ভারতের কি হবে, কারণ সোভিয়েত ইউনিয়নের নিচেই তো হচ্ছে আফগানিস্তান, তার নিচেই হচ্ছে ভারত, অত ভারত খুবই ইম্পর্টেন্ট। সেই সময় যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তার ভারতকে খুব দরকার। কেন ভারতকে খুব দরকার? কারণ জাপানের জন্য। কারণ সেই সময় জাপান ভারতের দিকে এগিয়ে আসছে। আর জাপান কার শত্রু দ্বিতীয় বিশ্বযুদ্ধে? আমেরিকার শত্রু। আমেরিকার ভারতকে খুব দরকার, এটা বুঝুন। আমেরিকার ভারতকে খুব দরকার। এবং যতদিন না পর্যন্ত ব্যাটল অফ মিডওয়ে না হয়েছে, যে ব্যাটলে এটা পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা নিজেই জাপানকে ঠেঙিয়ে বিদায় করতে পারবে। কারণ একটা সময় ছিল প্রায় 1 বছর ধরে আমেরিকা জাপানের হাতে খুব মার খেয়েছে, তারপরে পাল্টা মার দিয়েছে সেটা অন্যভাবে। কিন্তু ওই একটা ফেজে, দ্যাট ইজ ব্যাক ইন 42-43, ব্যাটল অফ মিডওয়ে হয়েছে বোধহয় জুন 42-তে, প্রচন্ড মার খাচ্ছে আমেরিকা। তো রুজভেল্ট ভয় পেয়ে গেছেন, ভারতকে দরকার। কারণ জাপান 1 মাসের মধ্যে সিঙ্গাপুর দখল করে এগিয়েছে, ব্রিটিশদের মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুরের পরেই তো ভারত। তখন তিনি চার্চিলকে বলেন, ভাই ভারতের সাহায্য দরকার। ভারত যদি কমপ্লিটলি এখানে আমাদের দিকে যদি রিভল্ট করে যায়, যেটা অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সুতরাং চলো আমরা ভারতের স্বাধীনতা ডিক্লেয়ার করে দিই এবং বলে দিই যে তোমরা ভাই আমাদের পাশে দাঁড়াও। তো এইখানটাতেই চার্চিলের সাথে একটা আমেরিকার দ্বন্দ্বের তৈরি হয়, রাজি হলেন না। কিন্তু সেই সময় যিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূত ছিলেন সেই পরাধীন ভারতে, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করলেন নেহেরুকে বোঝাতে এবং গান্ধীকে বোঝাতে যে আপনারা জাপানের সাথে যোগ দেবেন, আপনারা আমেরিকান ব্রিটিশ পক্ষে থাকবেন। কিন্তু নেহরু জানতেন সেটা পলিটিক্যাল সুইসাইড হয়ে যাবে, বিশেষত যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জার্মানির সাথে হাত মিলিয়ে যুদ্ধ করার চেষ্টা করছেন। মানে নেতাজির একটা অন্য ইনডিরেক্ট এফেক্টও আছে, সেটা আমরা মানে এই জিনিসটা নিয়ে কখনো আমি দেখিনি যে কোন ভারতের ঐতিহাসিক তো করছে বা সোভিয়েত ইউনিয়নকে ফলো করার চেষ্টা করছে। আর ততক্ষণে তো 1944 তো এটা ক্লিয়ার হয়ে গেছে, একদিকে থাকবে সোভিয়েত ইউনিয়নের লোকজন মানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, আর একটা থাকবে হচ্ছে আমেরিকার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। দেখা গেল নেহেরুকে কিছুতেই রাজি করানো গেল না। তখন মানে মৃত্যু চার্চিল খুব একটা নেহেরুকে পছন্দ করতো না। তো তখন রুজভেল্টকে চার্চিল বোঝাতে বললেন, এই তো তোমার রাষ্ট্রদূত তো নেহেরুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু দেখো পারলো না, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছো পাকিস্তানের দরকার হবে। তা না হলে ওই এরিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে আমরা আমাদের ইনফ্লুয়েন্স রাখতে পারবো না। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুসলিম লীগের সাথে, মুসলিম লীগের জন্ম হয়েছে 1906 মানে 1906 সালে, সেই সময় থেকে চার্চিলের সাথে মুসলিম লীগের খুবই ভালো সম্পর্ক, কনজারভেটিভ পার্টি বিয়ের সাথে খুব ভালো সম্পর্ক। একটা প্যাক্ট হয়ে গেল যে আমরা তোমরা একদম খুল্লা নেমে পড়ো নতুন দেশের জন্য।
সেকেন্ড একটা জিনিস আপনাকে বলবো, যারা ভাবেন যে মুসলমানরা মানে পাকিস্তান চেয়েছিল, ইভেন জিন্না, যদি আমি জিন্নার 1930s 1940s 41-এরও যদি পাকিস্তানের দাবি দেখি, সেটা অন্য পাকিস্তান, সেটা পাকিস্তান স্বাধীন দেশ নয়। ইভেন 1945-এ উনি কনফেডারেটেড পাকিস্তান চাইছেন, অর্থাৎ যে ওয়াভেল যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যে ভারত 3টে কনফেডারেসিতে ভেঙে যাবে, ভারত আমেরিকার মতো একটা সংবিধান ফলো করবে। আমেরিকার মতো সংবিধান কেন? কারণ জিন্নাহ তো একজন আইনজীবী, উনি এটা ভালোই বোঝেন যে দেখো ভাই, আসলে তো হিন্দু মুসলমানের পার্থক্যটা কোথায়? পারিবারিক আইনে, সামরিক জায়গায় তো আর পার্থক্য হবে না। তো তাহলে কি হবে? ভারতের প্রতিটা রাজ্যের আলাদা আইন থাকবে, যেটা আমেরিকা। আমেরিকা যেমন আমি মেরিল্যান্ডে আছি, মেরিল্যান্ডে আলাদা আইন, আমার পাশের স্টেট পেনসিলভেনিয়া আলাদা আইন, প্রতিটা রাজ্যের আলাদা আলাদা আইন আছে, যেটাকে কনফেডারেসি বলে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য কিন্তু এখানে স্বাধীনভাবে থাকে। শুধুমাত্র আমরা যেটা আমেরিকা বলি, অর্থাৎ যেটা কনফেডারেসি বলি, সেটা মিলিটারি অ্যাক্ট, কারেন্সি অ্যাক্ট, ফরেন পলিসি অ্যাক্ট। তো জিন্নাহ বরাবর তার পক্ষে সওয়াল করেছেন যে কনফেডারেট ইন্ডিয়া আমেরিকান কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রতিটা রাজ্য তার নিজস্ব কনস্টিটিউশন থাকবে, নিজস্ব থাকবে, নিজস্ব আইনসভা থাকবে, নিজস্ব আইন থাকবে। কেন? কারণ তাহলেই মুসলমানরা প্রোটেক্টেড। কারণ তাহলে বেসিক্যালি যেগুলো মুসলমান মেজরিটি এরিয়া, সেখানে তারা মুসলমানদের মতো করে তাদের পারিবারিক শরিয়া আইন তারা চালু করবে, সেটা তাদের ব্যাপার। আমার ধারণা জিন্নাহ যেটা চেয়েছিলেন ঠিক চেয়েছিলেন। আমি এটা এখন খুব ভালো করে জিন্নাহকে জানার পর বলছি, জিন্নাহ খুব ভালো বুঝেছিলেন এবং চেয়েছিলেন। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং সেটা হলে জিন্নাহ কিন্তু স্বাধীন পাকিস্তানে আলাদা মিলিটারি থাকবে সেটা চাননি, সেটা চেয়েছেন, সেটা পরে, দ্যাট বিকাম লাইক 1946 and later। প্রথমে চাননি, কিন্তু দেখা গেল যে কংগ্রেস এসব দাবি মানতে রাজি নয়। কেন কংগ্রেস দাবি মানতে রাজি নয়? তার কারণটাও হচ্ছে এই যে কংগ্রেস বলে এটা মুসলমানদের মধ্যে 3% ভোট পেয়েছে, এরা কি মুসলমান সমাজের প্রতিনিধি? কিন্তু এই জায়গাটাতেই নেহেরু গান্ধী মুসলমান সমাজকে চিনতে পারেননি। যেমন ধরুন বাংলাদেশে আপনার দেখে মনে হবে যে সবাই খুব প্রো মুসলমান, প্রো ইসলামিক, কিন্তু কেউ জামাতকে ভোট দেয় না। তো এইটা একটা ব্যাপার আছে যে মুসলমান লীগকে তখন ভারতীয়রা ভোট দিচ্ছে না, কিন্তু একটা টান তো ছিল যে মুসলমান লীগ কিছু হলো তারা মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলছে। তো এই ব্যাপারটা নেহেরু আমার ধারণা বুঝতে পারেননি এবং যার জন্য ব্লান্ডার করেন। আজকে যার জন্য আমি কিন্তু দেশভাগের জন্য আমি ব্রিটিশদেরকে পুরো কৃতিত্ব দিই যে তারাই তৈরি করেছেন, এবং নেহেরু এবং গান্ধী বোঝার অসম্ভব ভুল ছিল। তারা মুসলমানদেরকে চিনতেও পারেননি। কারণ ব্যাপারটা হচ্ছে সেই সময় যদি এই যে মোহাম্মদ জিন্নাহ তারপর কি রটালেন, যে যখন তার প্রস্তাব কংগ্রেস মানছে না, জিন্নাহ বললেন দেখো আমি তো খুব ফেয়ার একটা অফার দিয়েছিলাম যে যেগুলো মুসলমান প্রধান রাজ্য, সেই রাজ্যগুলো যদি তাদের নিজেদের মতো করে আইন তৈরি করতে পারে তাহলে তো মুসলমানদের কোনো অসুবিধা নেই, কারণ প্রতিটা রাজ্য তাদের নিজেদের মতো করে আইন মানাবে। যে রাজ্যগুলো মুসলমান প্রধান তারা তাদের নিজেদের মতো আইন মানাবে, তাহলে প্রতিটা মুসলমানের যে পারিবারিক তাদের যে ধর্ম সেটা প্রোটেক্টেড। দ্যাট ডিড নট হ্যাপেন। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, আপনি যদি 1947 14th আগস্ট যেদিন পাকিস্তান স্বাধীন হচ্ছে এবং কায়েদ-ই-আজম জিন্নাহ ভাষণ দিচ্ছেন, সেই ভাষণের ফার্স্ট সেন্টেন্সে তিনি থ্যাঙ্কস জানাচ্ছেন, আপনারা দেখবেন সেটা ইউটিউবে আছে, আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক এতটাই গভীর। এবং শুধু তাই নয়, তারপর থেকে সোভিয়েত বিরোধী প্রতিটা অভিযানে, সোভিয়েত ইউনিয়ন 78 যখন আফগানিস্তান দখল করে, তখন তো পাকিস্তানকে ভীষণ দরকার। তখন পাকিস্তানের সমস্ত রকমের যে মুজাহিদিন তালিবান তৈরি করে তাদেরকে মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু করলো, শ্যাডো যুদ্ধ শুরু করলো, তার জন্য তো পাকিস্তানের সাথে আমেরিকার অনেক সম্পর্ক তো ভালো আছে। কিন্তু তার আগেও 71-এ যখন পাকিস্তানের পক্ষে আমেরিকা দাঁড়িয়েছে, 64-এ দাঁড়িয়েছে, এই পুরো সময়টা জুড়ে পাকিস্তানের কাজটা কি ছিল? একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইরানের বিপ্লব হওয়ার আগে 79 ইরান ছিল অ্যাকচুয়ালি আমেরিকার প্রধান ঘাঁটি, এবং তারপরেই পাকিস্তান। তো যতদিন ইরান ছিল ততদিন পাকিস্তানের গুরুত্ব আমেরিকার কাছে অতটা ছিল না, কারণ ইরানও আছে আমেরিকান, আবার পাকিস্তান। কিন্তু যখনই ইরানিয়ান রিভলিউশনটা হয়ে যায় 79, তারপরে দেখা গেল সাউথ এশিয়ায় একমাত্র আমেরিকার একটাই বন্ধু আছে, সেটা পাকিস্তান। যার জন্য এই প্রেসিডেন্ট বুশেরও তাকে দরকার হয়েছে, মানে বুশের বাবারও তাকে দরকার হয়েছে, ক্লিন্টনেরও তাকে দরকার হয়েছে, রোনাল্ড রেগানেরও সেই পাকিস্তানকে দরকার হয়েছে। এবার পাকিস্তান
এমন একটা স্টেট যে স্টেটটা সবসময় মিলিটারিরা চালায়, কারণ সম্ভব নয়। কারণ আমি তো বলেছি পাকিস্তান এমন একটা রাষ্ট্র যেখানে 98% লোক বালুচিস্তান থেকে শুরু করে পাঠানরা থেকে শুরু করে তারা তো চায়নি পাকিস্তান। তাহলে মিলিটারি দিয়ে চালাতে হয় একটা রাষ্ট্র সবসময়, ওখানে গণতন্ত্র হওয়া প্রায় ইম্পসিবল। এমন একটা রাষ্ট্র যেটাতে প্রায় মানে 17 বার প্রধানমন্ত্রী যে কবার ইলেকশন হয়েছে একবারও প্রধানমন্ত্রী ফুল টার্ম কমপ্লিট করতে পারে না। কারণ প্রধানমন্ত্রী ফুল টার্ম কমপ্লিট করবে কি করে? যখনই প্রধানমন্ত্রী একটু ক্ষমতা পাওয়া শুরু হয় তখনই মিলিটারি তাকে চেপে ধরে, যেমন ইমরান খানকে জেলে পুরে দিল, রাইট? আপনারা নিজের চোখে দেখলেন যে পপুলার হলেই তাকে জেলে পুরে দেবে, মানে প্রাইম মিনিস্টারের পপুলার হাউস সেখানে পাপ। তো এই হচ্ছে পাকিস্তান রাষ্ট্র, মানে এটা খুব অদ্ভুত দেশ, পৃথিবীতে এরকম অদ্ভুত দেশ আপনি পাবেন না। তো আমি এইসব যখন লেখা লিখছি সবাই ভাবে কেউ পাকিস্তানও একটা দেশ, ভারতও একটা দেশ, ভাই ভাই বন্ধুত্ব। আরে ভাই, পাকিস্তান একটা দেশ মানে ওটা একটা অদ্ভুত একটা দেশ, যে দেশের জনগণ সেই দেশকে কন্ট্রোল করে না, করে হচ্ছে সেই দেশের মিলিটারি, আর সেই দেশের মিলিটারি রিপোর্ট করে আমেরিকাকে, নইলে চায় নাকি। এবার আপনাকে আমাদের একটা মজার কথা বলি, আমি কালকে একটা ডকুমেন্টারি দেখছিলাম যে পাকিস্তানে এই মুহূর্তে 3টে বড় টেরোরিস্ট গ্রুপ আছে, নট দ্যাট অ্যান্টি ইন্ডিয়ান, মানে যারা পাকিস্তানের বিরুদ্ধে টেরোরিজম করে এবং পাকিস্তান বলে যে ভারত নাকি তাদের সাহায্য দেয়, যেমন বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ একটা, তেহরিকি পাকিস্তান নর্থে তালিবানদের আর একটা, আর 3টে বড় মিলিটেন্ট গ্রুপ আছে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। এর মধ্যে তেহরিকি পাকিস্তানের কথা আপনি বলেন, যেটা অ্যাকচুয়ালি তালিবানদের মিলিটেন্ট গ্রুপ, তারা কিন্তু একটা খুব অদ্ভুত মানে সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বক্তব্য হলো যে পাকিস্তানের মিলিটারি হচ্ছে পুরোপুরি আমেরিকা এবং চীনের কথা মেনে চলে, তারা ইসলামের কথা মেনে চলে না। তো এটা একটা পুরো ইসলামিক মিলিটেন্ট গ্রুপ, এবং পাকিস্তানের মধ্যেই হার্ডকোর ইসলামিক উগ্রপন্থা পাকিস্তানকে এখন শেষ করছে, মানে পাকিস্তান মিলিটারিকে শেষ করছে। বিএলএ অবশ্য সেকুলার, তারা বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এবং বিএল মজার ব্যাপার হচ্ছে বিএল এর সাথে আবার এই তেহরিকি পাকিস্তানের খুব ভালো যোগসাযোগ আছে। এখন ধরুন চীন পাকিস্তানে প্রায় এই বেল্ট রোড ইনিশিয়েটিভে $60 বিলিয়ন ইনভেস্ট করেছে, পাকিস্তানের সব ইনফ্রাস্ট্রাকচার পোর্ট চীন বানাচ্ছে, কিন্তু চীনের ইঞ্জিনিয়ারদের ধরে ধরে এইসব সন্ত্রাসবাদী গোষ্ঠীটা মেরে দিচ্ছে, যেন চীন আর কিছু করতে চাইছে না পাকিস্তানের সাথে। এবং পাকিস্তান চীনকে বোঝাচ্ছে যে এই গোষ্ঠী, মানে যারা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে আছে ভারত। সুতরাং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভারতে যেমন ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ভারতের সন্ত্রাসবাদের জন্য পাকিস্তান দায়ী, পাকিস্তানে কিন্তু উল্টে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে পাকিস্তানে যত সন্ত্রাসী কাজকর্ম হচ্ছে, বাই দ্য ওয়ে পাকিস্তানে আগের বছর সন্ত্রাসী কাজকর্মে 4,500 লোক মারা গেছে, যেখানে ভারতে হয়তো সেটা মানে পুলওয়ামে 26 জন। হ্যাঁ, তো ন্যাচারালি আপনি বুঝতেই পারছেন যে জিনিসটা অতটা সহজ নয়। তো পাকিস্তান তার নিজের পাপের ফলেই কিন্তু নিজেরা ভুগছে, অনেকটাই ভুগছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা তাহলে কেন দাঁড়াচ্ছে? খুব সিম্পল ব্যাপার, পাকিস্তানে আমেরিকার কি অ্যাসেট আছে আর নেই সেটা কেউ জানে না, যার জন্য এই তড়িঘড়ি করে শুক্রবারে নিশ্চয়ই একটা এমন কিছু হয়েছে যেখানে হয়তো আমেরিকার বিশাল ক্ষতি হতে পারত। হয়তো ভারতের মিসাইল এমন একটা জায়গায় ডিপোতে আঘাত করেছে যেখানে আমেরিকারই জিনিসপত্র ছিল, কে জানে, যার জন্য নাইলে মানে জেডি ভ্যান্স একজন ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট সারা জেগে ভারতকে চাপ দেবেন না যে আপনাদের সিজফায়ার করতেই হবে। তো যাকে সিজফায়ার হবে কি হবে না আমি জানি না, বাট অনেকেই যারা বুঝতে পারছেন না যে পাকিস্তান এবং আমেরিকা কতটা ক্লোজ, তাদের এই ইতিহাসটা জানা উচিত, এবং এভরিথিং ইজ লিঙ্ক টু দেশভাগ। থ্যাংক ইউ।